সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতো আজকেও আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত আছেন। তিনি শাহিন আফরোজ ম্যাম। চলুন দর্শক, আমরা চলে যাই শাহিন আফরোজ ম্যামের কাছে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখতে অনেক মিষ্টি লাগছে। Thank you. দর্শক, আমার অনেক প্রিয় একজন আপা, আমি যাকে বলি যে বেকিং বেকিং কুইন এবং আমাদের বেকিং এর বিশ্ববিদ্যালয়। তো আপা, কালিনারি সেক্টরে আপনার যাত্রা আসলে কিভাবে শুরু হয়েছিল? আসলে আমি তো পড়াশোনা করেছি রাজশাহী ইউনিভার্সিটিতে। তখনও যখন বাড়িতে ছুটিতে আসতাম তখন আমার কাজ ছিল আম্মুর সাহায্য করা। তো ছুটির সময় বসে আম্মুর রান্না দেখতাম। তো ওগুলোর থেকে আমার একটু একটু করে রান্নার প্রতি একটা আগ্রহ জমে যায়। তো যখন আমি চাকরিতে ঢুকি তখন চাকরির সুবাদে আমি কিন্তু বাসায় একটু কেক বা আম্মার কাছে শিখেছিলাম। একটু ইয়ার উপরে, চুলার উপরে বালু দিয়ে তার উপরে কেকের বসিয়ে কেক তৈরি, এবং সেটা ঘি দিয়ে একদম। তো এত মজা করে আমরা ঘি পাওয়া যেত আসলে, এত মজা করে আমরা খেতাম। এটা আমার ছোটবেলা থেকে একটা কেমন জানি স্বপ্ন ছিল, আমি হব, মানে আমার হলো রান্নার প্রতি বা কিছু একটা করব। তো তারপরে বিয়ের পর তো ইউনিভার্সিটি থেকে ফিরে যখন আমি সেকেন্ড ইয়ারে, তখনই আমার বিয়ে হয়ে যায়। এবং বিয়ের পরে আমি রান্নায়, আমার শ্বশুর বাড়িতে আমি প্রথম বউ, যার জন্য আমাকে রান্নায় যেতেই হয়। তো আমি কিন্তু এত বড় মাছও কাটতে পারতাম না। তখন আপনার এজ কেমন ছিল? আমার 20 বছর মাত্র। আচ্ছা আচ্ছা। আমার ফুফু শাশুড়ি আমাকে হেল্প করেছিলেন প্রথম মাছ কাটতে। তারপর কিন্তু আমি আস্তে আস্তে আমার শাশুড়ির দেখেই করে আমি কিন্তু ভালোই রান্না করতাম। ওদের জয়েন্ট ফ্যামিলি ছিল। এরপরে যখন আমি ঢাকায় আসলাম, ঢাকায় আমার চাকরিতে 84-এ আমি মাস্টার্স করে আমি চাকরিতে ঢুকলাম। চাকরিতে প্রথম দিকে আমি নিজে নিজে শখ করে করে অনেক কিছু মানে তৈরি করতাম। পড়ালেখাটা কি বিয়ের আগেই কমপ্লিট, বিয়ের পরে করেছেন? না, বিয়ের পরে। আমার হলো সেকেন্ড ইয়ারে উঠি, অনার্স সেকেন্ড ইয়ারে উঠে বিয়ে হয়ে গেছে। অনেক সময় হয় না যে বিয়ের পরে আসলে কন্টিনিউ করা যায় না, তো সেই ক্ষেত্রে আপনার কি কোনো বাধা ছিল? না, আমার ওরকম কোনো বাধা ছিল না, কারণ আমার হাজবেন্ড খুব আমার প্রতি পজিটিভ ছিলেন, সাপোর্ট করতেন। আর আমিও হলো, ও যখন ছিল যশোর, আমি ছিলাম রাজশাহী ইউনিভার্সিটি, তখন ও আমাকে বলছিল আমি ঢাকায় পোস্টিং না আসা পর্যন্ত কোনো অসুবিধা নাই, তুমি কন্টিনিউ করো। সাবসিডির পর আমার বড় ছেলেটা হয়, আমি কিন্তু পড়াশোনা চালিয়ে যাই। তারপরে ঢাকায় যখন চলে আসছি তখন আমি হলো একটা ইন্টারভিউ দেই পর্যটনে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে। তো ওখানে কিন্তু আমি এই সাবজেক্টে বা এনএসটিটিতে দেইনি। আমার ছিল যে আমি তখন রান্নার বিষয় না, আমার ছিল একটা মানে ডিউটি ফ্রি শপের উপর একটা কমার্শিয়াল অফিসার হিসাবে জয়েন করার, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল অফিসার। তো ওখান থেকে আমাকে আমার ডাইরেক্টর যখন দেখলেন যে আমি অনেক ভালো রান্না করি, অনেক সময় অনেক খাবার নিয়ে যাই, কেক বানিয়ে নিয়ে যাই, তখন উনি বললেন যে না, তাই আমাদের একটা ইয়াস ইনস্টিটিউট, ওখানে একটা ছেলে ক্লাস নেয়, একজন ভদ্রলোক, ওখানে শাহিন আপনার যেতে হবে, আইএলও থেকেই আসছে। আমি গেলাম, আমি বলছি স্যার আমি পারবো? তো বলে হ্যাঁ পারবো। এরপরে আমি লেডিস কোর্স, এটা 1984। আচ্ছা, অনেক আগে। তারপরে আমি কিন্তু ওখানে পোস্টিং আমার হয়েছে কিন্তু 94-এ, তার আগে আমি কোর্স করেছি। আচ্ছা আচ্ছা, লেডিস কোর্স, যেটা বেকারি পেস্ট্রি কুকিং এর কোর্স। তো ওখানে যাওয়ার পর আমাকে বলেছিল যে তোমার 3 বছর এখানে এককালীন থাকতে হবে, তোমাকে টিচার হিসেবে থাকতে হলেন। এটা কিন্তু 94-এ। আমি তখন প্রথম চিন্তা করলাম পারবো? আমার প্রিন্সিপাল আমাকে করলো, না থাকো শাহিন, থাকেন, আপনি পারবেন। আমি কিন্তু তারপরে রাজি হয়ে গেলাম এবং তখন থেকে আমি এই পথে যাত্রা শুরু। আজ এই পর্যন্ত, আজ আপু নিজেই একজন বিশ্ববিদ্যালয়। আপু, ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাথে যুক্ত হবার অভিজ্ঞতা কেমন আপনার? কিভাবে যুক্ত হলেন? রিটায়ার করার পর যখন দেখলাম যে আমি তো, এটা কত সালে? এটা 2017। আচ্ছা, তখন আমার অনেক আগে, প্রায় 8 বছর পার হয়ে গেল।
আমাকে ও বললো যে আমি তো কিছু কাজে সামাল, আমি সোশ্যাল ওয়ার্ক করতে চাই। তখন রান্নার, যেহেতু আমি সাবজেক্টের, আমি বেকারি পেস্ট্রি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে কাজ করেছি এবং রিটায়ারমেন্টের আগে আমি জিএম হয়েছিলাম। এবং তখন আমার পোস্টিং হয়েছিল কক্সবাজারে, 4টা হোটেলের, মানে পর্যটন হলিডে কমপ্লেক্সের। তখন আমার মনে হলো যে না, আমি এই লাইনে আমাকে কিছুটা কাজ করতে হবে অন্যদের জন্য, আমার নিজের সময় কাটানোর জন্য। তো আমি এই কালিনারি অ্যাসোসিয়েশনের আপা আমাকে ডাকলেন, নাজমা আপা, এবং সাথে কিন্তু আমার সঙ্গে আরেকজনও ছিলেন, মেরিনা খন্দকার। ও কিন্তু ওকে নিলেন ওনারা একজন ডিরেক্টর হিসাবে, ডিরেক্টর না, অ্যাডভাইজার হিসাবে কুকিং এ, এবং আমাকে নিলেন বেকিং এর অ্যাডভাইজার হিসাবে। এখন অবশ্য আমি একলাই সিনিয়র অ্যাডভাইজার হিসাবে আছি। তো এইভাবে আর কি ওখানে যাত্রা শুরু। একজন সিনিয়র অ্যাডভাইজার হিসেবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব আপনি কি মনে করেন? আমি মনে করি যে অ্যাডভাইজার মানে হলো যে কোনো কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা, তাদেরকে বিভিন্ন রকম উপদেশ দেওয়া, অ্যাডভাইস করা। তো আমাদের এখানে কিন্তু উদ্যোক্তা তৈরি, তো উদ্যোক্তা তৈরি করতে হলে তো অনেক রকম কাজ আছে। অবশ্যই সেইখানে আমাদের অনেক উদ্যোক্তা মহিলা আছেন, তাদের নিয়ে আমরা একটা মেলা করি, আমরা ওয়ার্কশপ করি, বিভিন্ন কিছুতে আমাকে সেমিনার করি। আমাকে নাজমা আপা ডাক দেন, এবং মাংসের সেরা রেসিপি যেটা হয়ে গেল প্রতিযোগিতাগুলো আমাদের, তো এগুলাতে মহিলারা খুব উৎসাহিত হয় এবং ওদেরকে আমরা পরিচিত করে দেই অন্যদেরকে, যে এদের থেকে জিনিস কিনবেন, বাইরে থেকে না কিনে। তো এটাতে তাদের ব্যবসায়ী হয়, তারা নিজের পায়ে দাঁড়ায়, প্রচার প্রসারও হচ্ছে। আসলে ব্যবসা মানে তো প্রচার আর প্রসার, না হলে তো হবে না, না হলে হবে না। আমাদের মেয়েরা কিভাবে আসবে এই লাইনে? যে মেয়েরা যে মেলাতে খাবারগুলো আনছে, এই যে সবাই টেস্ট করছে, তখন কিন্তু বুঝছে যে হ্যাঁ ওর খাবারের স্বাদ এমন, সেই হিসাবে ওরা কিন্তু অনেক অর্ডারও পাচ্ছে। আচ্ছা আপা, একটা প্রশ্ন করি, যে অনেকেই যারা মেলা অর্গানাইজ করেন, তো হয় কি যে দোকানে যদি খুব বেশি বিক্রি না হয়, যারা মেলায় দোকান নেন, সেই উদ্যোক্তারা পরবর্তীতে যিনি মেলা অর্গানাইজ করে তাকে দোষারোপ করে, কিন্তু এটা আসলে কি ঠিক? কারণ একটা মেলা তো শুধু সেখানে আমরা বিক্রির উদ্দেশ্যে যাচ্ছি না, পরিচিতির উদ্দেশ্যেও তো যাচ্ছে। না, এটা ঠিক না। হয় কি জানেন, মেলার যে দোকানগুলো তারা ভাড়া নেয়, সেই ভাড়াটা সঙ্গে না ওদের হয়তো ওই বিক্রি না হলে ওটা পোষায় না, মন খারাপ হয়ে যায়, এই জন্য হয়তো বলে। তবে এটা ঠিক না, তাদের প্রচার হয়। করণীয় হলো আমাদের যাদের আমাদেরকে দিবে যে এই মেলাটার জন্য তোমরা এই স্টল নিবা, এটা টাকা আমরা কমিয়ে দিই, আমরা আমাদের কমিয়ে দিতে হবে। কারণ কি, না বিক্রি হলে তো ওদেরও মন খারাপ, ওদেরও তো ইনগ্রেডিয়েন্টস কিনতে হয়, ওইটার অনেক খরচ আয়োজন করে করতে হয়। আসলে দর্শক, মেলায় যে শুধু বিক্রির উদ্দেশ্যে যাওয়া সেটা কিন্তু না, প্রচার এবং প্রসারেরও তো একটা জায়গা দরকার। এবং এই যে মেলায় যে বিজনেস কার্ডটা বিনিময় হয়, একে অপরকে কিন্তু জানে, বোঝে, চিনে। আমরা যদি যে শাড়ি বিক্রি করে আর যে খাবার সেল করছে, আমরা যদি একে অপরের সাথে পরিচিত হয়ে আমরা বাইরে থেকে খাবার না নিয়ে যে খাবার বিক্রি করছে তার কাছ থেকে নিই, এবং শাড়ি যিনি বিক্রি করছেন তার কাছ থেকে নিয়ে, এভাবে নিজেদের মধ্যেই কিন্তু বিজনেসটা হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের আর এত টেনশন লাগে না। তো এই মেলাগুলোতে গেলে আসলে অনেক জায়গা থেকে প্রচারটাও হয়, প্রসার হয়, আপনিও চিনতে পারেন সবাইকে, সবাই আপনাকে চিনতে পারে। আপনাকে না জানলে আপনার খাবারটা কেন নিবে? তো যারা মেলাতে যান, আপনারা মন ছোট করবেন না, বুঝে শুনে যাবেন মেলায়, যে আসলে কোন পণ্যগুলো চাহিদা বেশি। হ্যাঁ, ডিজিটালি ট্রেন্ড হতে হবে, যার কারণে হয়তো মেলায় এক গাদা জিনিস নিয়ে গেলেন, সেল হলো না, অথচ দেখবেন যে ওয়েদার কেমন, মাসটা কি কি চলছে, এখন কোনো সামনে কি ঈদ আছে বা কোনো অনুষ্ঠান আছে কিনা, সেই হিসেবে আপনারা পণ্যগুলো নেবেন যারা ক্লথিং এ আছেন, এবং খাবারে যারা আছেন তারাও বুঝেই নেবেন। সবকিছু সব মেলায় যায় না, তো সেল কম হলেও সেখানে কিন্তু আপনাদের প্রচারটা হচ্ছে, যেন মন খারাপ কেউ করবেন না। ঠিক বলছেন না আপনি? ঠিক। হ্যাঁ। তো নারী শেফ ও উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে অ্যাসোসিয়েশনের ভূমিকা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? না, আমাদের তো বেশিরভাগই আমাদের অর্গানাইজেশনটা ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন, ওমেনদের নিয়ে পথ চলা। আমরা যে ছেলেদেরকে কোনো কম্পিটিশনে নেই না তা কিন্তু না, আমরা নিচ্ছি, ছেলে শেফরাও আসে নতুন, যারা ভালো কাজ করে তাদেরকে ইয়াং শেফ তাদেরকে নেই, এবং ছেলে মেয়ে একসঙ্গে হয়ে কাজ করতে তো হবেই। শুধু মেয়েরা কিন্তু কোনো কাজে এগিয়ে যেতে পারবে না, পারবে কি? পারবে। হোটেল ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা বড় শেফই দেখি। তো সেই জন্য আমি মনে করি আমাদের মেয়েরা যারা, তাদের এই জড়তাটা ভেঙে যায়,
ছেলেদেরকে নিয়ে কাজ করলে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়, ছোট ভাইয়ের মতো হেল্প করে, এবং ওরা দেখা যায় অনেক কিছু আমাদের ছেলেরা অ্যারেঞ্জ করে, কিন্তু অনেকটা নিজেরাই একটা কিছু অর্গানাইজ করে আমাদের মেয়েদেরকে ডাকে, ইয়াংদেরকে। এবং অনেকে এভাবে লিখেছে, আমি তো একজনের কথা আজকে একটা ফেসবুকে পড়ে আমি সত্যি অবাক হয়েছি, যে একটা ছোট্ট ছেলে, তার বিষয়ে মানে রাজশাহীতে ঘটনাটা নাম বলছি না, কিন্তু আমি যতদূর জানি যারা গিয়েছিল তারা প্রথমত একটু ভয়ে ছিল, জানলা কেমন হবে, নতুন একটা জায়গায় যাচ্ছি, ছোট একটা ছেলে নিয়ে যাচ্ছে, আমাদেরকে ডাকছে, তো এটা ভালো কি হবে। কিন্তু যখন তারা অনুষ্ঠান শেষে জানিয়েছে, তারা লিখেছে ফেসবুকে যে আপনারা সবাই পড়বেন, এত তাদেরকে সমাদর করেছে, এত ভালো তাদের ইয়েটা হয়েছে, এই জন্য আমি মনে করি সবাই খারাপ না। না না, আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে, আমাদেরকে বুঝতে হবে কি করে, আর আমরাও বা বুঝবো কি করে যে আসলে কোথায় যাওয়া উচিত। একটু ঝুঁকি নিতেই হবে, ঝুঁকি নিতে হবে, উদ্যোক্তা মানে ঝুঁকি, এটা নিতে হবে। মাস্টার ট্রেনার হিসেবে বিটিইবি ও এনএসডিএ তে কাজ করার অভিজ্ঞতা আপনার কেমন? আমি তো আসলে কম্পিটেন্সি বেস ট্রেনিং এ 2008 সাল থেকে কাজ করছি আমি আইএলও স্কিল 21 এবং বিটিইবির সঙ্গে। তো ওদের আমি ফার্স্ট হলো মহিলা সার্টিফাইড একজন মাস্টার ট্রেনার, মানে ট্রেনার, তখন তো মাস্টার ট্রেনার হয় নাই, লেভেল 5 আমরা পরে করেছি। তো সেখান থেকে আমাদেরকে কিন্তু ওরা ট্রেনিং এ টিচার হিসেবে অ্যাপয়েন্ট করেছিল। তো আমরা সব ইনস্টিটিউটের, বেশিরভাগ গভর্নমেন্ট ইনস্টিটিউট বলেন, প্রাইভেট ইনস্টিটিউট, প্লাস হলো আমাদের যেগুলো মানে ইয়েট আছে, এই যে কি বলে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে যেগুলো আমাদের ঢাকা পলিটেকনিক বা যত রকম পলিটেকনিকের ট্রেনারদের আমরা ট্রেনিং দিয়েছি। অভিজ্ঞতা খুবই ভালো, মানে ওদের সঙ্গে একটা এমন সম্পর্ক হয়ে গেছে যে অনেকে দুষ্টামি করে আমাকে একদিন বলেছে একজন যে ম্যাডাম, যদিও সে কিন্তু আমার মতো কাছাকাছি বয়স বা ওরকম, ম্যাডাম একটা কথা বলবো, আপনি মাইন্ড করবেন না তো? আমি যে না, বলেন। ম্যাডাম আপনার কয়টা শাড়ি আছে? হাসতে হাসতে আমি বললাম যে কেন, এই কথা কেন হচ্ছে? বলে কি ম্যাডাম, আমরা প্রত্যেকদিন তাকায় তাকে দেখি, ম্যাডাম পড়ায় যেরকম শাড়ি পরে আসেন। জাপানে নাকি ট্রেনিং করেছিল, ওখানে জাপানিজ একটা ট্রেনার ছিল, উনিও নাকি এভাবেই করতেন। বলে যে ম্যাডাম আমাদের কিন্তু না ক্লাসে অন্য সময় আসতে একটু খুব বোধ হতো, কিন্তু আপনারা যখন থেকে ক্লাসে কম্পিটেন্সি বেস ট্রেনিং ক্লাস নিয়েছেন, আমরা খুব মজা করি এবং এসে খুব ভালো আমাদের ফিল হয় এবং মজা করে আমরা ক্লাস করি। এটা একটা অনেক ভালো অভিজ্ঞতা। অবশ্যই, হ্যাঁ। তরুণ প্রজন্মকে কালিনারি ক্যারিয়ার বেছে নিতে কিভাবে অনুপ্রাণিত করেন আপনারা, বা করা যায়? তরুণ যারা আছে আমাদের, মনে হয় বিদেশে আমি দেখে এসেছি, ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনে গিয়ে ক্লাস 9 ওদের স্কুল থেকেই এক একটা স্কিলের উপর ওদের ট্রেনিং করানো হয়, জিজ্ঞেস করে না হয় তুমি বেকারি করবা, তাহলে তুমি বেকিং এ সাইডে। ও আচ্ছা, ওদের সাবজেক্টই আছে একটা। আচ্ছা, ওদের স্কিল অনুযায়ী ওদেরকে ওইভাবে ভাগ করে দাও, ছোটবেলা থেকে ওরা শিখে। কুকিংটাও তাই, এবং আরো অনেক সাবজেক্ট যে যেটাতে আগ্রহী, ওরকম করে তারা 19 বছরে তারা ওয়ার্ল্ড স্কিলে অংশগ্রহণ করে। আমাদের ছেলেপেলেরা তো আমি খুঁজেই পাই না যে কাদেরকে নিয়ে যাব। হ্যাঁ, কাদেরকে নিয়ে, তা আমাদের দেশেও তো এমন হয় না, আমাদের দেশেও একদম ছোট ক্লাস থেকে 5-6 এর পর থেকে যখন তারা আগুন জ্বালাতে শিখে, মানে চুলা ধরাতে পারবে, রিস্ক থাকবে না, তখন থেকে তাদের শেখানো উচিত। তার আগ পর্যন্ত ওই যে একটু সালাদ করবে বা বিভিন্ন রকম ডেকোরেশন করবে, হ্যাঁ, এটা কন্টিনিউ করলে একটা ছেলে মেয়ে তাদের আগ্রহের উপর, অবশ্য শুধু এই লাইনে না, কালিনারি বলবো না, আমি মনে করি কাপড় আমরা যেরকম শিখতাম ছোটবেলায়, কিভাবে ফ্রক তৈরি করতে হয়, কিভাবে করতে হয়, তো এই জিনিসগুলোও রাখতে হবে গার্মেন্টস এর উপর। আমাদের দেশে তো এটা অনেক সুন্দরভাবে অনেক গার্মেন্টস আছে, তারা যেন কাজ করতে পারে, এটার উপরে বড় লাইনে যেতে পারে। আবার হলো বিভিন্ন রকম এই যে কাটিং, ফার্নিচারের উপর কাজ, ইয়ার উপর কাজ, এই সব কিছুই আমার মনে হয় দরকার আছে। প্লাম্বিং তো এত নাম, বিদেশে অনেক ইনকাম করে ছেলেপুলেরা, আমাদের দেশে কেন করবে না? ছোটবেলা থেকে এই লাইনে চলে আসবে, তারপরে তারা ইউনিভার্সিটিতে পড়বে, যে ডাক্তারে ইঞ্জিনিয়ার হবে, যাবে, অসুবিধা নাই, কিন্তু এটা জানা উচিত। বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করতে আমাদের আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত?
আমরা ইতিমধ্যে অলরেডি কাজ শুরু করে দিয়েছি, আপনারা শুনেছেন নিশ্চয়ই যে গত আমরা যে বাংলার বাংলার ভোজ নামে যে আমরা যে মেলাটা করেছিলাম 3 দিনের ছিল। এবার কিন্তু আগামী ইয়াতে জানুয়ারি মাসে হতে যাচ্ছে 5 দিনের। আচ্ছা। তো এখানে আমরা গতবারও রেখেছি, এবারও থাকবে। প্রত্যেকটা বিভাগের ওইখানকার যে কয়টা জেলা আছে তাদের আঞ্চলিক খাবারগুলো থাকবে। বাহ, এই খাবারে আমাদের বিদেশিরাও আসে ভিজিট করবেন, তাদের কিন্তু তখন এটা তখন আন্তর্জাতিক মানে অলরেডি চলে যাবে। আর কিছু কিছু তো জানেই আমরা যে ওরা পছন্দ করে, কিন্তু আমাদের টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, তারপরে মুক্তাগাছার সন্দেশ, কুষ্টিয়ার কুলফি, এই সবগুলো কিন্তু ফরেনাররা তো যেহেতু ঝাল বেশি খায় না, এগুলো কিন্তু তারা পছন্দ করেই খায়। অবশ্যই পছন্দ করে। আপনার ক্যারিয়ারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল এবং কিভাবে তা অতিক্রম করেছেন? আমার ক্যারিয়ারে আসলে আমি এই লাইনে যে আসবো এরকম কথা ভাবিনি। আমি চিন্তা করেছিলাম যে আমি রান্না করব, ভালো রান্না করব, কেক বানাবো, এগুলো আমার ছিল যেটা বাসার জন্য। কিন্তু আমি টিচার হতে চেয়েছিলাম, টিচার হতে চেয়েছিলাম, যেটা আমার ছোটবেলা থেকে আমার দাদা ছিলেন টিচার। আমার মনের মধ্যে ওটা ছিল, কিন্তু আমার মা বাবা তারা চাইতেন আমি ডাক্তার হব, কিন্তু ডাক্তার নিতে আমি চান্স পাইনি। তখন তো কিছু করার নাই, এবং পাইলেও হয়তো বা আমার এত ধৈর্য, এত কিছু করতে পারতাম না। আমার সায়েন্স ছিল, কিন্তু যখন আমি পর্যটনে ঢুকলাম কেমন কেমন করে আল্লাহ তাআলা আমাকে টিচারও বানালেন, ট্রেনারও হলাম, আশাটা ফুল হয়ে গেছে আমার। কারণ আপনি আপনার কাজে অনেক সৎ ছিলেন। না, আর আমি হলো কি এই বিষয়ে যদি আগ্রহ কারো না থাকে তাহলে সে কিন্তু আসতে পারবে না, করতেও পারবে না। আমরা যেটাকে বলি যে স্কিল, নলেজ, অ্যাটিটিউডটা একজন ভালো দক্ষ মানব হতে পারে। একজন দক্ষ মানুষ হলে তো সব দিকে দক্ষ হবে। নারী শেফদের জন্য বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় সুযোগ কোথায়? নারী শেফদের জন্য এখন তো আপনার 5 স্টার হোটেলেও নিচ্ছে নারীদেরকে, এখন নিজেরা উদ্যোক্তা হচ্ছে নারীরা। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের, যে নারীরা উদ্যোক্তা হয়ে ছেলেদের সঙ্গে, বিভিন্ন কোম্পানির সঙ্গে, বিভিন্ন যারা হলো ব্যবসা করছে তাদের সঙ্গে টেক্কা দিয়ে দেখাবে। একদিন দেখবেন যে এই লাইনে ক্যালিনারি সেক্টরে নারীরাই হবে বড় কেউ। আমরা নারী, আমরা সব পারি। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং অনেকগুলো মেসেজও দিয়েছেন। আসলে আমরা নারী, আমরা সবই পারি, কারণ আল্লাহ পাক আমাদের এমন একটি ক্ষমতা দিয়েছে যেটা কিনা পুরুষের নেই, সেটা হচ্ছে গর্ভধারণ ক্ষমতা। সবচেয়ে বড় ক্ষমতা আমাদের আছে, এবং আমরা যারা নারীরা আছি, আমরা যেমন ঘরের কাজ করছি তেমন কিন্তু আমরা বাইরের কাজগুলোও করছি। একজন নারী যখন কর্মজীবী হন, আপা নিজেও ছিলেন, তো আপা বাসার কাজ সেরে কিন্তু তার কর্মস্থলে যেতেন, সেখানকার কাজ সেরে তারপরে বাসায় এসে আবারও বাসার কাজই মনোযোগী হতেন। কিন্তু একজন পুরুষের পক্ষে এটা সম্ভব হয় না। তিনি বাসা থেকে যান, স্ত্রী তাকে খাবার দেন বা সেবা দেন, তারপর তিনি অফিস থেকে এসে কিন্তু সেভাবে আমরা যারা নারীরা যেভাবে সামলাতে পারি সেভাবে পারে না। এটা আসলে আল্লাহর তরফ থেকে দেয়া আমাদের। তো নারীরা আসলে কোনো কাজেই পিছিয়ে নেই, জাস্ট শুধু একটু মানে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, আর কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। আর ওই যে আপা বললো নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউডটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড়। নিজের কাজে সৎ থাকতে হবে, এবং এই সেক্টরে আসলে ইগোটা বাসায় রেখে আসতে হবে। আপনারা যখন শুরু করেছেন এভাবেই করেছেন, কারণ আমাদের সাথে সবার মানে কমিউনিকেট রাখতে হয়, কথা বলতে হয়, মিশতে হয়, না হলে তো আমরা আমার বিজনেসটাকে প্রচার প্রসার করতে পারবো না, কেউ আসবে না আমাদের কাছে। সো আমরা আসলে ব্যবহারটা ভালো রাখবো, ইগোটা বাসায় রেখে আসবো, এটাই আমি বলবো। নতুনদের জন্য আপনি কি বলবেন যারা আসতে চায়? নতুনদের জন্য বলবো যে তারা মানে এটা রেসপেক্ট করবে বড়দের, আর নিজেরা একটু এটিকেট ম্যানার মেনে চলবে। অ্যাটিটিউড অনেক সময় বড়রা একটু বকা দিবে, কিন্তু সেটা সহ্য করার ক্ষমতা রাখতে হবে, আশীর্বাদ। এবং তারা যদি এটা মেনে চলে আর হাইজিন মেনটেন করে চলে, আর রেসিপি নিজের কাজ তো সে জেনে শুনে উদ্যোক্তা হবে, কাজ তো সে পারবেই, কিন্তু এগুলোর সাথে থাকতে হবে, এই হাইজিন, ফুড সেফটি, আর হলো মানুষকে রেসপেক্ট। মানুষকে ভালোবাসলে তার কাছে বারবার মানুষ আসবে। জিনিস যদি একটা নষ্ট হয়, হতে পারে যে আমার একটা কাস্টমার একটা জিনিস কিনে নিয়ে বেশিক্ষণ রেখে দিয়েছে জন্য নষ্ট হয়ে গেছে, সে যদি এসে কমপ্লেন করে, আমার রেগে ওঠা যাবে না,
রাইট। আমি তাকে ফেরত আরেকটা জিনিস দিয়ে তারপরে বুঝিয়ে কিন্তু বলবো তখন কিন্তু যে আমি সেই টাকাটা নিব না। হ্যাঁ, না না তারটা ফেরত দিব যদি দরকার হয়, হুম, হুম, আরেকটা জিনিস দিব, হুম, মানে আরেকবার দিব তাকে, হুম। কিন্তু বা টাকাটা হ্যাঁ। নিব না। আর পরে তাকে বুঝিয়ে বলবো যে হুম। 2 ঘন্টার বেশি রান্না করা খাবার আসলে আপনি এটা তো রাখবেন না বাইরে, রাখা যাবে না। তাহলে কিন্তু আপনাদের জীবাণুগুলো এরকম পড়ে। নষ্ট হয়ে যাবে। হুম, তখন কিন্তু আমাদের দোষ দিবেন, এসে যে বলবেন হুম। আজকে আমাকে বলছেন, আরেকদিন আরেকজনকে যখন বলতে যাবেন তারা কিন্তু রাজি হবে না, আপনার উপর রাগ দেখাবে। আসলে বুঝাই বলতে বুঝিয়ে বলতে হবে, সেটা। তাহলে দেখবেন মানুষের সঙ্গে ব্যবহার ভালো করলে আপনার কাস্টমার হবেই, এমনি হবে। এমনি হবে। এবং তার থেকে ভালো রিভিউ পেয়ে আরো 10 জন আরো 10 আসবে। জন আসবে। বলেন না যে আমার হচ্ছে এটা রিপিট কাস্টমার। তো রিপিট কিভাবে হয়? ওই যে ভালো ভালো ব্যবহার, খাবার ভালো, একদম। এই দুইটাই থাকতে হবে। ভবিষ্যতে কুলিনারি সেক্টরে আপনি কি পরিবর্তন দেখতে চান? আমি দেখতে চাই আমাদের মেয়েরা অনেক সবার সঙ্গে মিলেমিশে কাজ করবে, অনেক অনেক জিনিস, নতুন নতুন খাবার তারা আবিষ্কার করবে। দুইটা কি বলে জানি, বিদেশের খাবার বাংলাদেশের খাবারের সঙ্গে ফিউশন করে নতুন খাবার তৈরি করবে, ওয়াও! সুন্দর করে প্লেটিং করবে এবং সার্ভিস করবে। আগে দর্শনধারী পরে গুণ বিচারী। দেখতে যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের কেউ পছন্দ করবে না আমাদের এবং খাবার। আমরা কিন্তু মানে মুখ দিয়েই খাই না, আমরা আগে চোখ দিয়ে চোখ খাই, দিয়ে খাই। তারপরে আমরা টেস্টটা করি। তো দর্শক, আবার এই প্রবাদ আসলে যুগ যুগ ধরে হয়ে আসছে যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সো আমরা যেই ডিশটাই বানাবো অবশ্যই আমাদের ডেকোরেশন অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তবে আমরা ডেকোরেশন সেই উপাদান দিয়েই করব যেটা খাবারের সাথে যায়। ঠিক বলেছেন না? হ্যাঁ, একদম খাবারের খাবার বাইরের জিনিস দিয়ে অনেকে প্লাস্টিকের ফুল এটা ওটা দিয়ে করেন, কখনোই এটা দেয়া কিন্তু যাবে আসলে না। হাইজিনটা মেনটেন হয় না। হ্যাঁ, সেই খাবারগুলো আপা যখন বিচারকের আসনে থাকেন বা আমিও যখন যাই আমরা কিন্তু এই জিনিসগুলো খুব দেখি যে সে পরিবেশনটা কিভাবে করেছে। টেস্টের উপর তো মার্কস দিই, কিন্তু হাইজিনটা আমরা খুব হাইজিনটা বেশি মেনটেন করি। তো আপনারাও যদি কোনো পরামর্শ চান আপাকে ইনবক্স করতে পারেন অথবা আমাদের এই হচ্ছে পোস্টে কমেন্ট করতে পারেন। আপা অবশ্যই আপনাদের কথার উত্তরগুলো দিবে। আচ্ছা আপা, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি র‍্যাপিড ফায়ার কোয়েশ্চেনে। আপনি প্রস্তুত আছেন তো? হ্যাঁ, টক উইথ ইনশাআল্লাহ। নাহারের এখন আমরা র‍্যাপিড ফায়ার কোয়েশ্চেনে চলে যাচ্ছে। মিষ্টি না ঝাল কোনটা বেশি পছন্দ? আমার আগে ঝাল পছন্দ ছিল, এখন একটু কেন জানি ডায়াবেটিস আছে তো মিষ্টিটা পছন্দ হ্যাঁ, করি। যখনই কারোর কোনো অসুখের লক্ষণ দেখা যায় এখন তখন কিন্তু মনে সেই হয় যে একটু জিনিসের প্রতি খাই, আগ্রহ, ওই যে নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি আগ্রহ আগ্রহ মানুষের, জমে যায়। আকর্ষণ বেশি। কোন ডিশটা পছন্দ? আমার ডিশ পছন্দ হলো কি বলবো আর, এই যে কাস্টার্ড, যেটা আমরা Wow! ট্রাইফল পুডিং বলি, হ্যাঁ, হ্যাঁ। এই ডিশটা আমি যদিও এটা মেইন ডিশ না, তবু দেখলে মনে হয় যে ভাল একটু লাগে। খাই, হ্যাঁ, একটু টেস্ট অবশ্যই। না, করি। এটা আমারও পছন্দ আপা। সবচেয়ে প্রিয় কিচেন টুল? হুইস্ক, ওয়াও! যেটা দিয়ে খুব খুব ভাল লাগে না? সুন্দর করে মেলানো যায়। মিলানো যায়, হাতের কষ্টটা কম হয়। হ্যাঁ, রাইট। ট্রেনিং না কুকিং কোনটা বেশি চ্যালেঞ্জিং? দুইটাই চ্যালেঞ্জিং আসলে। যদি ঠিক মতো আমরা না করতে করা চাই যায়। তাহলে ট্রেনিং দেওয়াটাও কিন্তু সবকিছু জেনে শুনে ট্রেনিং দিতে হবে, হ্যাঁ, না রাইট। জেনে কখনো ট্রেনিং এ দাঁড়াতে পারবো না আমরা। আর কুকিংটা আমার শখ হলে আমি আমার নিজের মতো করে রেসিপি ফলো করে করতে হবে। আমি কিন্তু নিজের মতো করে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই দিয়ে দিব, যে এটা দিব ওইটা দিব ওইটা দিব, বেশি করে দিলে ভালো হবে এটা কিন্তু না। না, না, এই যে বেসিক জানতে হবে। বেসিক জানতে আসলে হবে। তো রান্নারও একটা গ্রামার আছে। দুইটাই চ্যালেঞ্জ। হ্যাঁ, অবশ্যই। আমি মনে করি দুইটাতেই সবারই একটু দেখে শুনে পড়াশোনা করে আসতে হবে। রেসিপি দেখে আসতে হবে। আচ্ছা। প্রিয় একজন আন্তর্জাতিক শেফ? আমার তো আমি প্রিয় মনে করি যে আমি আইএলও এক্সপার্ট যার কাছে আমি শিখেছি সেই আমার প্রিয় প্রথম, যেহেতু সে নামটা কি ওনার আমরা নাম, জানতে পারি? হ্যাঁ সামিয়া নাম ছিল তার, সে একজন লেবানিজ ছিলেন ওয়াও! এবং উনি কিন্তু আইএলওর একজন এক্সপার্ট ছিলেন, আচ্ছা, কিন্তু আচ্ছা। ফুড অ্যান্ড এখন উনি প্রোডাকশনের। কোথায় আছেন? এখন তো ওনার আসলে লেবানিজ ওনার বাড়ি, কিন্তু উনি অস্ট্রেলিয়া থাকতেন। আচ্ছা। তো এখন হয়তো বা ওরকমই আইএলও থেকে উনি রিটায়ার করে গেছেন, তখনই ওনার 75 ইয়ার্স এজ ছিল। ও, কিন্তু কত ভদ্রলোক বয়স? এত লম্বা সুন্দর ছিলেন, আচ্ছা। এত সুন্দর Fit করে ছিলেন কথা বলতেন, অনেক। ফিট। এবং আমাকে কোনো সময় সিঙ্গারা খেতে দেখলেই আমাদেরকে আমাকে ডেকে পাঠাতেন, শাহিন ডোন্ট ইট সিঙ্গারা। ও সবসময় মনে করতো যে একটু স্বাস্থ্যসম্মত খাবার, হ্যাঁ। বলে তুমি ইয়া খাও, সালাদ খাও, হুম। তুমি হলো বিভিন্ন রকমের যে ফ্রুটস খাও, তুমি কেন এটা খাও, জুস খাও। আমাদেরকে এই করতো।
প্রিয় একটি দেশি খাবার যেটা বিদেশে প্রচার করতে চান আপনি? আমি মনে করি আমাদের যে দেশি খাবার, যেটা অনেকে আগে আমি অত ভালো জানতাম না এটা সম্বন্ধে, বালা চাও যেটা, শুটকি, এটা বিদেশেরও সবাই সমাদৃত হয়েছে। পছন্দ এবং করে। আমি মনে করি যে খাবারের আমাদের তরকারি না থাকতে পারে, কিন্তু ভাত একটা রান্না করে একটু আলু ভর্তা করে সাথে একটু বালা চাও যদি আমি আর নিয়ে কিছু খাই, আর লাগে না। কিছু লাগবে বলো? না, না, না। ফরেনাররা কিন্তু এটা দিয়ে একটু স্যান্ডউইচ করে খেতে পারে। এটা এটার একটা ব্যবহার একটু একটু প্রচার করতে হবে। প্রচার করতে হবে। এবং আপা নিশ্চয়ই প্রচারে না, আমি এবার তো আমি বিদেশে আমি গিয়েছিলাম, ও যে তোমার কি বলে আমেরিকান কারি অ্যাওয়ার্ডে, ওখানে আমি কিন্তু যেটুক জিনিসই আমি নিয়ে গেছি খাবার, আমি কিন্তু বালাচাও নিয়ে গেছি এবং আমি ওটাই গিফট দিয়ে আসছি। হ্যাঁ, প্রচার করেছি। বাহ, চমৎকার। এভাবে আসলে দর্শক, আমরা যে যার জায়গা থেকেই থাকি, আমরা আমাদের যে ঐতিহ্যবাহী খাবার আছে সেটা আমরা প্রচার এবং প্রসার করব। বিদেশে যারা আছেন বসবাসরত বাঙালি, আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যথাযথভাবে আমাদের খাবারগুলো বিদেশিদের হাতে তুলে দিবেন এবং তাদেরকে জানাবেন যে আমাদের দেশে আসলে কত স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং স্বাদযুক্ত খাবার আছে। বিশেষ করে পিঠা, আমাদের দেশের যে পিঠা সেটা কিন্তু সারা বিশ্বে কোথাও নেই। আপনারা অবশ্যই প্রচার এবং প্রসার করবেন এবং নিজের দেশ, মানে সবার আগে দেশ, এটাই হবে আমাদের কনসেপ্ট। যদি শেফ না হতেন তবে কোন ক্যারিয়ার বেছে নিতেন? ওই যে টিচার। কফি না চা? আমি তো আসলে ছোটবেলা থেকে কফির গন্ধটা আমার স্টারবার্গের সামনে গেলে যেরকম খুব মজা, কফির গন্ধ এখনো ফিল করি। তবে এখন কেন জানি দুধ চা আগে কোনোদিন খেতাম না, এখন আমার দুধ চা, আমি ইয়েতে গেছিলাম উটি, ওখানে গিয়ে আমি ওদের চা, মালাই চা খেয়ে আমি মুগ্ধ, একদম প্রেমে পড়ে গেছে। এখন কিন্তু দুধ চা, তবে সব চা না, আমার গন্ধওয়ালা কোন গন্ধযুক্ত কোন চা আমার খেতে পছন্দ করি না। অ্যাকচুয়াল চায়ের যে ফ্লেভার সেটা দিয়ে দুধ দিয়ে চা বানিয়ে খেতে একবার খাবো, এটা কিন্তু বারবার না, একবার খেতে পছন্দ করি। বেশি খেলে তো আবার ভালো লাগবে না। এক কথায় নিজেকে বর্ণনা করতে হলে কি বলবেন? আমি এক কথায় নিজেকে বর্ণনা করতে গেলে আমি এটুকু বলবো যে আমি কখনোই রেগে কারোর সঙ্গে কথা বলি না, একজন সদালাপী, অল্প কথা, খুব যে বেশি কথা না, একজন মিষ্টভাষী, একজন মানে কালিনারি এক্সপার্ট। অবশ্যই, এবং উনি একজন বিশ্ববিদ্যালয় আমার দেখা সেরা মানুষ। আমি আসলে আপাকে আইডল মনে করি এবং চেষ্টা করি আপার সাথে থেকে কিছু জ্ঞান নেয়ার। এবং দর্শক, আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বইয়ে কিন্তু আপার খুবই মজাদার ঐতিহ্যবাহী কিছু খাবারের রেসিপি আছে, আপনারা অবশ্যই সংগ্রহে রাখবেন। এবং সামনে আমাদের 7ম খণ্ড বের হচ্ছে, আপার একটি চমৎকার রেসিপি আছে এবং আপা আপার জেলাকে রিপ্রেজেন্ট করছে আমাদের বইয়ের মাধ্যমে। আপা থাকবেন তো আমাদের সাথে সবসময়, ইনশাআল্লাহ। এবং তোমাকেও বলি যে তুমি যে আমাকে এখানে ডেকেছো এর জন্য অনেক অনেক, মানে আমি নিজেকেই ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমরা রিলসের জন্য আপনাকে প্রশ্ন করব, সেটি হচ্ছে একজন ট্রেনার হিসেবে আপনার সবচেয়ে কার্যকর মোটিভেশনাল লাইন কি? একজন ট্রেনার হিসেবে আমি সবচেয়ে প্রথমে আমার ছেলেপেলেকে বোঝানোর চেষ্টা করি যে তোমরা কখনোই রাগ হবে না বা কোনো রকম কারোর সঙ্গে বেয়াদবি করবে না, পড়াশোনায় মনোযোগী হবে, এটাই। রান্নার ক্ষেত্রে আপনার সিক্রেট টিপস কি? রান্নার ক্ষেত্রে আমার সিক্রেট টিপস, প্রতিটা মানে ঝাল আইটেমে বা সুইট আইটেমে আমি 1 চিমটি চিনি ইউজ করি, আর সুইট আইটেমে 1 চিমটি লবণ, আর ঝাল আইটেমে 1 চিমটি চিনি ইউজ করি না, আমি চাইনিজ সল্ট ইউজ করি না। হ্যাঁ, এটা আসলে চাইনিজ সল্টটা আসলে শরীরের জন্য খুবই ক্ষতি। আমরা চেষ্টা করব এই যে সুইট একটু দিলে, একটু সুগার দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট চলে আসে, যেটা আপা করেন এবং আপা আমিও কিন্তু আপনার ছাত্র হিসেবে করি। এটা আসলে আমরা কখনো এই যে বলি না চিকেন পাউডার, আজিমা মটো, আসলে এইগুলা আমরা ইউজ করছি না, কারণ সবকিছুতেই কিন্তু একটু ড্রেসিং সল্ট খুব থাকে। খারাপ, এগুলো খুব খারাপ। হ্যাঁ, এগুলো শরীরের জন্য অনেক ক্ষতি, আমাদের হাড়গুলোকে একদম নরম করে ফেলে, আমরা নিজেরাও বুঝবো না, আমরা তিলে তিলে না বিষ খাচ্ছি। সো আমরা এগুলো অ্যাভয়েড করবো এবং আমরা যেখানে যাব, হয়তো খাবার অর্ডার যদি দিই, শেফকে আমরা বলে দেবো যে আমাদেরকে যেন টেস্টিং সল্ট ছাড়াই আমাদের খাবারটা প্রস্তুত করে, এটা আমাদের মাথায় থাকতে হবে। বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য এটা খুবই, কারণ ওরা তো বড় হবে না, ওদের শেকড় তো শক্ত হতে হবে।
নারী শেফদের জন্য সবচেয়ে বড় এক লাইনের পরামর্শ কি আপনার? নারী শেফদের জন্য আমি বলি যে কখনোই ভেদাভেদ করব না। আমরা আমরা হলো নারী শেফরা যেন সব সময় পুরুষ শেফদের সঙ্গে একসঙ্গে কাজ করে, এবং কাজ করতেই হবে। না। সে যদি উদ্যোক্তা হয় তার অ্যাসিস্ট্যান্ট থাকবে পুরুষ। আবার সে যদি নিজেই কোনো হোটেলে কাজ করে বা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে, তখন তার মিলেমিশে একজন কাজ করতে সমকক্ষ কলিগ হবে না একজন পুরুষ। হবে। তো সুতরাং মিলেমিশে কাজ করতে হবে, নিজেকে সংযত রাখতে হবে, কারোর সঙ্গে বাজে বিহেভ করা যাবে না, আবার নিজেকে বাঁচিয়েও চলতে হবে, নিজের সম্মানটাও রাখতে হবে। অবশ্যই। যদি মাত্র একটি ডিশ বেছে নিতে হয়, আপনার প্রিয় রান্না কোনটি? আমার প্রিয় রান্না খিচুড়ি, সবজি খিচুড়ি, তাই? যেটাতে সহজেই করা যায় এবং পোলাওয়ের খেতেও তো চাল মজা। খেতেও মজা। একটু ঘি পোলাওয়ের দিয়ে চাল দেই, দিয়ে। হ্যাঁ পোলাওয়ের চাল দিয়ে, হ্যাঁ, এবং সাথে সাথে মাখিয়ে বসাই দেই, হয়ে যায় একটু নরম নরম। এবং আলু ভর্তা যদি আলু ভর্তা থাকে, বেগুন ডিম ভাজা ভাজি, থাকে, oh my তাহলে তো God, আর ডিম কিছু ভাজি। লাগে না। আর কিছু লাগে না, এখানে যতই রিচ ফুড থাক, না, কিন্তু আমি ওই এটা হয় খিচুড়িটাকে কি বেছে নিব। আমাদের একটু হেলদি। আমরা পোলাও টোলাও করতে গেলে আমরা অনেক অনেক কিছু দিয়ে ফেলি, অয়েলটা বেশি চলে যায়, আমরা উপরে বেরেস্তা দিয়ে করি, অনেক রিচ হয়ে যায়। কিন্তু এইটার মধ্যে আমরা কিন্তু তেমন কিছু নরমাল তেল দিয়ে করে ফেলি, এবং একটু নরম থাকলে আরো ভালো হয়, হজমের সুবিধা হয়। খুব বেশি শক্তটা কিন্তু খাওয়া যায় না, গলায় গ্যাস্ট্রিকেরও তো সমস্যা হয়। আচ্ছা, কুলিনারি ক্যারিয়ার গড়তে তরুণ প্রজন্মের জন্য আপনার এক লাইনের বার্তা কি হবে? কুলিনারিতে আসতে গেলে আমাদের ছোট ছেলেপেলেকেই খাবারের প্রতি আগ্রহী করে তুলতে হবে। তাদেরকে ভালো ভালো এক জিনিসই রোজ রোজ টিফিন দিব আমার বাচ্চাকে, বা আমাদের যাদের ছোট ছোট ছেলেমেয়েরা, নাতি আছে, আমাদের নাতনি আছে, এই একটুখানি জ্যাম লাগিয়ে একটু পাউরুটি দিয়ে দিলাম, ও জীবনেও কোনোদিন এই লাইনে আসবে না। সব সময় মনে রাখতে হবে ওরা যে খাবারটা পছন্দ করে, একটু নুডলস করে দিব, কিন্তু গরম থাকে, যেন একটু চেঞ্জ আনতে হবে, একটু সুন্দর মতো, একটু একটা কালারফুল, একটু সবজি করে একটু সুন্দর মতো দিয়ে, ও মানে একটা আমরা ওই খাই যেরকম কি বলে ওটাকে, আমরা ডালের যেটা আমরা চটপটি, এই চটপটিটা একটু উপরে একটু কালারফুল করে দিলেই দেখবা যে ওরা ওখানে গিয়ে খাবে, মজা করবে, একটু টক মিষ্টি থাকবে, একটু আনকমন জিনিসগুলো একটু দিতে হবে। আবার বিভিন্ন রকম কেকেরই ছোট কাপ কেক গুলা বিভিন্ন রকম ডেকোরেশন করে একটু চকলেট দিয়ে, কোন সময় ভিতরে আপনার দিয়ে তোমার কি বলে যে ফ্রুটস দিয়ে, কোনোদিন হলো একটু জ্যাম ভিতরে ফিলিংটা দিয়ে, কেকের ভিতরেই একটু বাদাম টাদাম দিয়ে, একটু চকলেট চিপস দিয়ে, এগুলো দিয়ে করে দিলে বাচ্চারা এর প্রতি আগ্রহী হয়ে যাবে, তখন তারা নিজেরাই আসবে এই লাইনে। হ্যাঁ, মানে এটা আমরা শিখি, আমি নিজেই তখন করতে পারি নিজেই। আর ডেকোরেশনটা তো বাচ্চাদের জন্য অনেক আগ্রহী, সব সময় দিতে হবে ডেকোরেশন করতে ওদেরকে। আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের? আমার তো ভুলেই গেছি আমি যে আজকে সকাল থেকে আমি বাইরে, এখন তোমার সঙ্গে তুমি বলে ফেললাম, তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আমার মনে হলো যে আমি সেই ইউনিভার্সিটি লাইফ, আমার হলো চাকরির লাইফ, যেখানে আমি স্টুডেন্টদের সাথে আমি কাজ করতাম, আমার কলিগদের সঙ্গে কাজ করতাম, এখন আমার উদ্যোক্তাদের সঙ্গে, আমি তোমাদের সঙ্গে কাজ করি যাদের সঙ্গে, সেই জীবনে আমি কিন্তু ভুলে গেছি যে আমি বয়স হয়ে গেছে আমার। আমরা সেখানে চলে গেছিলাম, আমিও ডুবে গিয়েছিলাম আপনার সেই জীবনীতে। পাপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার স্বপ্ন, আপনার আশা, এগুলো শুনে সত্যি হৃদয় ছুঁয়ে গেল। আবারও আপনার সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদের অনেক ধন্যবাদ, এবং যারা 21শে সংবাদে আমাকে ডেকেছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, আমি থ্যাংক ইউ জানাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে একটি কথা, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে উদ্যোক্তাদের নিয়ে অনেক অনেক কাজ করতে পারি, আমার নতুন নতুন নারীদেরকে এই লাইনে আনতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি। ধন্যবাদ সকলকে, অনেক ধন্যবাদ আপা। আবার নতুন কোন আয়োজনে আপনার সাথে ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।